গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আজও ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10টা 36 মিনিটে 12 সেকেন্ডের এই কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। ভূমিকম্প বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। জনাব রুবাইয়াত কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আজ আবারও ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এই ভূমিকম্পের কারণ আসলে কি? পরপর 2 দিন ভূমিকম্প, এটা আরো বড় কোনো আতঙ্কের সৃষ্টি করছে কিনা? আমি বিষয়টা যদি বলি যে আসলে গতকালও যে বিষয়টা আমি বলেছিলাম যে কোনো একটা জায়গায় যখন বড় একটা ভূমিকম্প হয় তখন তারপরে ওই এলাকায় কিছু আফটারশক হয়ে থাকে এবং আমরা এটা দেখেছি যে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল, একটা নেপালে বড় ভূমিকম্পের পর এখানে কিন্তু কয়েক হাজার আফটারশক হয়েছে। একইভাবে 2004 সালে সুমাত্রায় যে সুনামিটা হয়েছিল যে ভূমিকম্প থেকে, এবং তারপরে কিন্তু কয়েক হাজার আফটারশক হয়েছিল। সো আমাদের গতকাল যে ভূমিকম্পটা ঢাকার পাশে হয়েছে, এটা কিন্তু আমাদের গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় একটা ভূমিকম্প। সো আমি বলেছিলাম যে 5.7 মাত্রা ভূমিকম্প, এটা যদিও মাঝারি মানের, বাট এটা আমরা যদি বলি এটা শক্তির বিচারে কিন্তু বেশ শক্তিশালী। তো সো এই ভূমিকম্পের পরে যে আফটারশক হবে এটা আসলে অনেকটা আমাদের এক্সপেক্টেড ছিল এবং তারই আসলে ধারাবাহিকতায় এই আফটারশকটা হয়েছে। তবে একটা জিনিস আমি বলবো, সেটা হলো এই ধরনের আফটারশক আসলে একটা বা দুটা বা সিরিজ অফ হতে পারে। সো এটা নিয়ে আসলে আমরা যে খুব একটা মানে খুব প্যানিক হব সেটা নয়, অবশ্যই আমরা সচেতন থাকবো, বাট আফটারশক হতে পারে। আমাদের এই ভূমিকম্পের পরে আবারও হ্যালো। কম্পনের আশঙ্কা আছে কিনা? যেহেতু গতকালের পরে আজকে আবারও হয়েছে, আবারও কি কোনো শঙ্কা রয়েছে? হ্যাঁ, যেহেতু গতকাল একটা বড় মাত্রা ভূমিকম্প হয়েছে, সুতরাং এই বড় একটা ভূমিকম্পের পরে ওর পাশাপাশি বা ওই রিজিয়নে আরও কিছু ভূমিকম্প হতে পারে। এটা মানে বিভিন্ন বড় ভূমিকম্পর পরে হয়েছে, সুতরাং এটা খুব স্বাভাবিক ঘটনা। ভূমিকম্পের পূর্বাভাস ব্যবস্থা একটু জানতে চাই, কেমন হতে পারে আমাদের ভূমিকম্পের আগ মুহূর্তে আগেই, যাতে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি, যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায়। আসলে ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না। ভূমিকম্পের পূর্বাভাস এখনো আবিষ্কৃত হয়নি। তো আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আমাদের যে 13টা ভূমিকম্প স্টেশন আছে, এর মাধ্যমে আমরা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে এই ভূমিকম্পের যে বার্তা সেটা আমরা দিয়ে থাকি। বাট ভূমিকম্পের ক্ষেত্রে একটা জিনিস যেটা উন্নত বিশ্বে আছে, সেটা হলো ভূমিকম্প হলে দুই ধরনের ওয়েভ জেনারেট করে। একটা হলো প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ। এই প্রাইমারি ওয়েভটাকে কাজে লাগিয়ে যেটা জাপান করে, সেটা হলো প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ, এই দুইটার মধ্যে টাইমের একটা ডিফারেন্স থাকে। এই ডিফারেন্সের কারণে তারা প্রাইমারি ওয়েভটাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরনের বিদ্যুৎ, গ্যাস বা ইউটিলিটির যে লাইনগুলো থাকে, এগুলোর হয়তো গ্রিড পয়েন্টটাকে ট্রিগার করে এগুলোকে হয়তো তারা অফ করে ডিজাস্টারের ক্ষয়ক্ষতিটাকে কমিয়ে নিয়ে আসে। আপনি বলছিলেন যে আফটার শকের কথা, যে আজকের যে ভূমিকম্পটি হালকা একটু ভূমিকম্প হয়েছে গাজীপুরে, এটা একটি স্বাভাবিক ঘটনা এবং এরপরেও আরো কিছুবার হয়তো এরকম যদি আফটার শক হয়ে থাকে, বলছেন যে এটি স্বাভাবিক ঘটনা, কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে, এই আতঙ্ক কমাতে আসলে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? আজকের যে নরসিংদীর ঘটনা, এটা কিন্তু মানুষের মধ্যে আরো বেশি আতঙ্কের তৈরি করেছে। হ্যাঁ, আসলে হ্যাঁ, ভূমিকম্প তো একটা প্রাকৃতিক একটা দুর্যোগ এবং এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই এটাকে আমরা দমিয়ে রাখতে পারবো না, বা আমরা এটা কিন্তু এটা স্বাভাবিকভাবে ঘটতে থাকবে। আমি এই জন্য বললাম যে একটা ভূমিকম্পর পরে, বড় ভূমিকম্পের পরে অনেক আফটারশক হয়। সো আমাদের এইরকম আফটারশক যদি আরও হয়, আমরা এটাকে প্যানিক আকারে নিব না, এটা আমরা স্বাভাবিক আকারে নিব যে একটা বড় ভূমিকম্পের পরে কিছু ছোট ছোট ভূমিকম্প হয়। জি, জনাব রুবাইয়াত কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।